নোবেল লরিয়েটরা বলছে যে লোকের হাতে টাকা দিয়ে দাও, কোনো একটা রাজ্য সরকার কিছু টাকা মহিলাদের দিচ্ছে, আবার কেন্দ্রীয় এবার ভোটে দেখছি যে কোনো একটা পার্টি বলছে সে বছরে 1 লাখ টাকা করে দিয়ে দেবে। আমার কাছে কথা হচ্ছে দিয়ে দিতে পারে, কিন্তু কারণ যদি এআই দিয়ে সব প্রোডাকশনটা করে দেয় তাহলে ওদের প্রোডাকশন কস্ট অনেক কমে যাবে, ফলে লোকের হাতে টাকা দিয়ে দেবে, ওদের মার্কেটটা সচল থাকবে, ফালতু ঝামেলার মধ্যে যাবে না। এই যে যারা চেষ্টাটা করছে না, এদের একটা প্ল্যাটফর্ম তৈরি হওয়ার দরকার, যেখানে কন্টিনিউয়াস বিতর্ক হওয়া দরকার। সেখানে শ্রমিকরাও থাকবে, সেখানে মেহনতি মানুষ, অন্যান্য যারা যে সমস্ত অর্থনৈতিক বর্গের লোকেরাও থাকবে, এমনকি ইন্টেলেকচুয়াল যারা নন ওয়ার্কার বা নন প্রেজেন্টেড লোক তারাও থাকবে। মে দিবস 8 ঘন্টা শ্রম, 8 ঘন্টা আমোদ প্রমোদ, 8 ঘন্টা বিশ্রাম। আমোদ প্রমোদটা কি? রিক্রিয়েশন অফ কালচার, সংস্কৃতির পুনর্গঠন। কিভাবে? বুর্জোয়াদের যে সংস্কৃতি সাধারণ মানুষের উপর চাপানো আছে, তার বিকল্প শ্রমজীবীদের সংস্কৃতির নিজস্ব পুনর্গঠন, যা শ্রমজীবীদের মানুষের ক্ষমতায়নে সাহায্য করবে। ট্র্যাডিশনাল 1886 দিয়ে কি বর্তমানে চলবে শ্রমিক আন্দোলন? না শ্রমিক আন্দোলনকে, পুঁজির বিরুদ্ধে লড়াইকে, কারখানা ভিত্তিক লড়াইতে আটকে রাখবে, না প্রাণ প্রকৃতির মুক্তির আন্দোলনের সঙ্গে শ্রমিক আন্দোলনকে যুক্ত করবে? গতকাল ছিল মে দিবস। কি আজকের মে দিবসের প্রাসঙ্গিকতা? বর্ষিয়ান 2 শ্রমিক সংগঠক ইন্দ্রনীল চক্রবর্তী ও চঞ্চল মুন্সির কথোপকথন আমরা ক্যামেরাবন্দি করেছিলাম রেবেল রেডিওর ক্যামেরায়। সজলদা, বলছি মে দিবস তো আবার একটা চলে গেল। আগে যেরকমভাবে দেখতাম, বা আপনি তো আমার থেকে আরও বেশি দেখেছেন, তো একটু এখন তো আর সেভাবে হয় না, বা কেন, কি বৃত্তান্ত একটু আপনি একটু বলুন না। 1886 থেকে মে দিবস পালনের রেওয়াজ চালু হয়েছে। আমরা তো 70-এর দশকের ছেলে, 69, 65 সবই দেখেছি। আমাদের সময় মে দিবসটা করতে হবে আমরা জানতাম, আর আমাদের করতে হতোই। আর ফ্যাক্টরি গেটে যেতে হবে, ভোরবেলা উঠে প্রথমে মিছিল, এরকম অনেক সময় আমরা করেছি। একসঙ্গে খাওয়া দাওয়া, ফ্যাক্টরি গেটে রাত্রিবেলা নাটক করা। সে নাটক যে সবসময় মে দিবস উপলক্ষেই হচ্ছে তা নয়, পিপলস নাটক, জনগণের নাটক, সাধারণ শ্রমিকের ক্ষমতার নাটক, বিভিন্ন আন্দোলনের পোস্টার, ড্রামা ইত্যাদি হতো। ছাত্রদের আলোচনা সভা, সেইগুলো অনেক রাজনৈতিকভাবে বেশি হতো। কিন্তু শ্রমিকদের নিয়ে যে জমায়েতটা হতো, সেখানে অত রাজনীতির আলোচনা হতো না। মূলত কারখানার মুভমেন্ট সম্পর্কে কথাবার্তা হতো। মে দিবসের যে লিমিটেশনগুলো আমাদের তখন চোখে পড়েনি, ইদানিং চোখে পড়ছে আর কি। 1886 মে দিবসের যে স্লোগানটা পপুলারাইজড, সেখানে লেখা আছে রিক্রিয়েশন। রাষ্ট্র বা পুঁজি আমোদ প্রমোদের যে সংজ্ঞা করে দিয়েছিল না, বা দিয়েছে, এখনো আছে শ্রমজীবীদের মধ্যে। আমোদ প্রমোদ মানে হই হুল্লোড় করা, মদ খাওয়া, এবং যা যা ওরা চায়, ওরা যা করতে দেয় সেইটা করা। রিক্রিয়েশন কথাটার বাংলা করলে দাঁড়ায় পুনর্গঠন। তা আমোদ প্রমোদের পুনর্গঠনই যদি বলা হয় তাহলে একরকম, আর যদি শুধু আমোদ প্রমোদ বলি তাহলে আর একরকম। প্রসঙ্গত বলে রাখি, 1886 মে দিবস কিন্তু শুধু 8 ঘন্টার দাবি ছিল না, ওখানে ইনহেরেন্ট অন্তরের দাবি ছিল শ্রমজীবীদের ক্ষমতা হস্তান্তর, শ্রমজীবীদের ক্ষমতা গ্রহণ। আমরা এটা শ্রমিক আন্দোলন থেকে দূরে সরে একটা পার্টির প্রোগ্রামে নিয়ে চলে গেছিলাম। আমাদের সময় অন্তত শ্রমিক এইটা বলবে না, শ্রমিক আমোদ প্রমোদই করবে। প্রথম কথা এটাই তো ভুলে গেছে মানুষ, এটা একটা লড়াইয়ের দিন। এখানে স্ট্রাইক করতো প্রথমে শ্রমিকরা, তারপরে তো মালিকরা ছুটি দিয়ে দিল। স্ট্রাইক করে যে মনোবল বাড়বে, সেটাই আমার যা দেখায় যে 80-র দশকটা জুড়ে তো শ্রমিক আন্দোলনে পশ্চিমবাংলার ক্ষেত্রে খুবই মার খেয়েছিল শ্রমিক আন্দোলন। আগের পরে কারখানাগুলোতে কালা চুক্তি হচ্ছিল, নানা রকমের কালা চুক্তির স্রোত বইছিল আর কি। তারপরে 80-র দশকের শেষ দিকে, 90-এর দশকের শুরুতে একবার ফ্লেয়ার আপ করে, তখন বাটা, হিন্দুস্তান লিভার, ডানলপ, ভিক্টোরিয়া জুট মিল, তারপর কানুরিয়া জুট মিল, পরপর শ্রমিকদের বিভিন্ন কারখানা স্তরেই হচ্ছিল বটে, কিন্তু তবুও নতুন ধরনের একটা আবছা একটা দেখা যাচ্ছিল। যদিও সেটা বেশি দিন আর চলেনি। আবার দেখা গেছিল 2000 সালের পরে একবার জুট মিলের বিরাট আন্দোলনের মে দিবসের হিসাবে দেখতে গেলে, তখন বয়স কম, স্কুল সবে পাস করেছি, তারপরে একটা রিচুয়ালসের মতন হতো। ইদানিং একেবারেই সব বন্ধ হয়ে গেছে। আলটিমেটলি ব্যাপারটা একটা শ্রমিকদের ইয়ের থেকেও এটা ট্রেড ইউনিয়নের একটা রিচুয়ালসের মতন, কিছু শ্রমিক আসতো, একটু স্লোগানিং হতো। এই সমস্ত কাজটা সংগঠিত হতো শ্রমিকদের দিয়ে নয়, আমাদের মতন শ্রমিক নয় এমন ছেলে মেয়েদের দ্বারা। শ্রমিকদের ক্ষমতায়নের কাজকর্ম শ্রমিকদের মধ্যে থেকে না উঠে আসলে শুধু বাইরে থেকে দিয়ে হয় না। অ্যাকচুয়াল তো এটা শ্রমিক শ্রেণীর একটা চেতনার ব্যাপার। এবার শ্রেণী সচেতন কোনো শ্রমিক ছাড়া, মানে মার্ক্সের ভাষায় বললে ওয়ার্কিং ক্লাস আইদার রেভলিউশনারি অর নাথিং।
এখন আমরা নাথিংনেসটা দেখছি, কিন্তু মানে শ্রমিকদের অবস্থা দেখে তাই মনে হচ্ছে। কিন্তু এরাই ভবিষ্যৎ, আবার পরে কোনোদিন রেভলিউশনারি হবে। শ্রমিক শ্রেণী এবং নিপীড়িত মানুষ যারা, সকলের যে ঐক্যবদ্ধ একটা শ্রেণী সচেতন একটা জায়গা, শ্রেণী সচেতন বলে তো কোনো অ্যাবসলিউট শ্রেণী সচেতন একে শ্রেণী সচেতনতা বলে, স্থান কাল নিরপেক্ষভাবে একই থেকে যাবে, এটা তো কোনো বৈজ্ঞানিক হতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে একটা ইন্টারাপশন করছি, এই ক্ষেত্রে একটা জিনিস ভাবা দরকার, পুঁজিরও কারেক্টার কারখানা ভিত্তিক নেই, কম্পোজিট ফ্যাক্টরিজ প্রায় নেই, পার্ট আসবে ফিনিশ প্রোডাক্ট বেরোবে, এখন এসব নেই। বৃহৎ পুঁজি হওয়ার কারণে রাষ্ট্র পুঁজিপতির চেয়েও কর্পোরেট পুঁজির ক্ষমতা বেশি। আমাদের লড়াইকেও সেইখানেই নিয়ে যেতে হবে। 1886 সময়ের থেকে এখন পাল্টে গেছে। কাজেই পৃথিবীকে ধরে, প্রাণকে ধরে, প্রকৃতিকে ধরে, সমস্ত প্রাণীকুল গাছপালা সমেতকে ধরে সার্বিকভাবে যদি এনলাইনমেন্ট করা যায়, মানুষকে সচেতনভাবে শিক্ষিত করা যায়, তবেই এই বঞ্চনা, এই বৃহৎ এবং অতি বৃহৎ এই যে কর্পোরেটাইজ পুঁজি, যে ক্রনিক ক্যাপিটালিজম, তার বিরুদ্ধে আসল লড়াই গড়ে তোলা যাবে বলে আমার মনে হয়। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায়। সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে তো সেই সময় সেই বিশেষ ঐতিহাসিক মুহূর্তে যে কাজগুলো থাকে, সেই কাজগুলোকে বোঝাটাই তো সচেতনতা। যারা সচেতনভাবে কাজ করে, তারা চাক বা না চাক, প্রকৃতির এই যে টালমাটাল অবস্থা, সেটা যদি আজকে এজেন্ডার মধ্যে না আসে, তাহলে কোনটা এজেন্ডার মধ্যে আসবে? এটা তো এখন মানুষ প্রজাতিটা বেঁচে থাকবে কিনা এটাই, তারপরে তো পরের কথা পরে। এইটা প্রাণ প্রকৃতি বলে যে বলা হয়, একটা কয়নেজ করা হয় আর কি, সেটাও তো সচেতনতার মধ্যে পড়ে। আপনি যেভাবে বলছেন যে কারখানাগুলোকে স্প্লিট করে দিয়ে, আগে যে ধরুন হিন্দ মোটর কারখানা বা ডানলপ কারখানা, যে একটা চেন অফ অ্যাকশন একই জায়গাতে হতো, এখন তো সেরকম হয় না। এখন কোরিয়াতে একটা জিনিস তৈরি হয়, চীনে একটা জিনিস তৈরি হয়, দিয়ে কোনো একটা দেশে ওরা ঠিক করে অ্যাসেম্বল করে। বোয়িং প্লেন, বোয়িং 747 ম্যাক্স যা আছে ওদের আমেরিকা, 136টা দেশ মিলে একটা প্লেন তৈরি করে। বাংলা ওরা ইউনাইটেড, শুধু আফ্রিকার শ্রমিক, শুধু আমেরিকার শ্রমিক, ভারতের শ্রমিক, ওদের বিরুদ্ধে লড়াই করতে গেলে সবাই মিলেই লড়তে হবে। ব্যাপারটা হচ্ছে না, কোনো একটা জিনিস যদি জড়ো হতো, একটা অ্যাডহেসিভ লাগে, একটা আটা লাগে, আটা। সংসার বাড়িতে একটা অ্যাডহেসিভ ছাড়া তো আর জড়ো হয় না। এক্ষেত্রে অ্যাডহেসিভটা তো হচ্ছে আদর্শ, তো সেই ইডিওলজির জায়গাটা কিন্তু অনেকটা পরিমাণে ঘেঁটে গেছে। এটাও একটা লড়াই। ইডিওলজিক্যাল প্লেনে যদি জায়গাটাকে কোনো না করতে পারে, আমার মনে হয় মাঝে মাঝে যে এই ধরনের উদযাপনের ক্ষেত্রে মাস্ককে রিভিজিট করা উচিত। কেন করা উচিত বলে আমার মনে হচ্ছে জানেন তো, আমাদের কাজগুলো না অনেক সময় পুঁজিবাদের খপ্পরে পড়ে যাচ্ছে। জীবনযাপন, আমাদের চিন্তাধারা, আমরা যাই করছি কোনোটাই আমাদের মনে হচ্ছে আমরা ফ্রিলি করছি, আসলে আমরা ফ্রিলি করছি না। ওরা অপশান দিয়েছে আমাদের ওই পরীক্ষার মতন, 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে তোমাকে টিক দিতে হবে। ওদের যে গিভেন ইন্টেলেকচুয়াল এবিলিটি ওরা দিয়ে রাখছে, সুপারসিড করে তার চেয়ে উঁচু জায়গায় যেতে হবে। 8 ঘন্টার কাজের দাবিতে 8 ঘন্টায় করেছিল, তারপরে উৎপাদিকা শক্তির বিকাশ হওয়াতে তো তারা সেই জায়গাটা অ্যাটেন্ড করে গেল। আগে তো এত উৎপাদিকা শক্তি, বিকশিত উৎপাদিকা শক্তি ছিল না। আর এখন তো 8 ঘন্টাও লাগে না, 1-2 ঘন্টা কাজ করলেই পৃথিবীর সমস্ত কিছু হয়ে যাবে। পুঁজি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের গল্প বলছে, ওটা মিথ্যা কথা। এত উৎপাদনের প্রয়োজনই নেই। উৎপাদনের বন্টনের ব্যবস্থা রাখলে, পুঁজির কথা বলছি না, যারা বলছে ইনভেস্টমেন্ট আরো উৎপাদন, কোনো অত দরকারই হয় না। প্রয়োজনীয় জিনিস উৎপাদন করতে হবে, সেটাতেই মানুষের প্রয়োজন মিটে যেতে পারার ক্ষমতা এখনই আছে। এটা ওদের একটা মিথ্যে কথা। ধরুন এআই এর প্রাদুর্ভাব, এটা ভালো না মন্দ, বা ধরুন টেকনোলজিকে কি আটকানো যায় কি যায় না, আটকানো উচিত কি না, এরকম নানা রকম অনেক প্রসঙ্গ আছে, যেগুলো কিন্তু আজকে এই শ্রেণী সচেতনতার অংশ হিসাবে এসে যাচ্ছে। কিন্তু এই রিসেশনের সময় যে উল্টো দিকের ফোর্স ধাক্কা দেবে, উল্টো দিকের ফোর্সটা রেডি নেই। সমস্যা তো যে সেইটা, ইডিওলজি তো আকাশ থেকে পড়ে না, ইডিওলজি তো তৈরি হয়, সবই আন্দোলনও তো তৈরি, আন্দোলন তো করে, আন্দোলন হয়, সবই তার সমাজের ভেতরের অন্তর্দ্বন্দ্বের কারণে নানা কিছু হয়। ভারতবর্ষ এত বিচিত্র দেশ, গুজরাট থেকে এদিকে মণিপুর, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কারোর সঙ্গে কারোর মিল নেই। এই যে আপনি বলছিলেন যে 8 ঘন্টা রিক্রিয়েশন অফ কালচার, মানে ইন্ডিজিনাস পিপুল বলুন বা এমনি পিপুল বলুন, সকলের যদি সংস্কৃতি নাকি নানা রকম তাদের রিচুয়ালস, নানা রকমের সমস্ত ব্যাপার স্যাপার, এইগুলোকে প্রথম কথা এক জায়গায় ধারণ করা প্রায় অসম্ভব ব্যাপার, উচিত না এরকমভাবে ধারণ করা। ভারতবর্ষে এত বৈচিত্র্য আছে, বৈচিত্র্যের মধ্যে দেশটা চলেও একভাবে একটা মোটামুটি একাত্মভাবে। এখন আমার ধারণা হচ্ছে যে উৎপাদনে যে সারপ্লাস তৈরি হচ্ছে, সেই সারপ্লাসটা মুষ্টিমেয় কিছু মানুষের হাতে চলে যাবে না, এরকম একটা সমাজও, এরকম একটা সমাজের জন্য যারা লড়াই করছে বা ভাবছে, একটু খোলা মনে তারা সবাই মিলে এক জায়গায় যদি জড়ো হয়, নিজেদের মতো মত বিনিময় করে, তাহলেই কিন্তু আমার ধারণা এইখান থেকে নতুনের দিশা কিন্তু বেরোবে। কোনো একটা সংগঠন যদি মনে করে যে আমরাই একমাত্র সঠিক, বাকিরা সবাই ভুল,
এটা কিন্তু এইটা কিন্তু সব থেকে বড় ভুল কথা হয়ে যাবে। ওটা একটা আড়াই তাহলে জীবনই পরিবর্তন সমাজে হচ্ছে কিন্তু পরিবর্তন আর কন্টিনিউস ফ্যাক্ট। না, ওই পরিবর্তনের কথা বলছি না, ওটা তো আপনার গতি সত্য, এটা তো গতি সত্য, সেটা তো একটা আলাদা জিনিস, ওটা তো দার্শনিক গিয়ে। কিন্তু সমাজে পরিবর্তন, ধরুন বর্তমান যারা শাসন ক্ষমতায় রয়েছে তারাও কিন্তু সমাজের একটা পরিবর্তন চাইছে। এবার পরিবর্তনটা কোন পথে? শ্রমিক সম্পর্কে যে নানা ধরনের রিডিফাইন ডেফিনেশন তৈরি হচ্ছে, ধরুন আইটি ইন্ডাস্ট্রিতে তাদেরকে আমরা শ্রমিক বলবো কিনা, তর্ক বিতর্ক নানা কিছু আছে। শ্রমিকদের অবস্থান নিয়ে, পুঁজিপতিদের অবস্থান নিয়ে, ফাইন্যান্স ক্যাপিটালের অবস্থান নিয়ে এখন এই তর্ক বিতর্ক নেই বললে হবে না। বিতর্ক থাকাটা কিন্তু খুব হেলদি ব্যাপার। বিতর্কগুলোকে একটা জায়গাতে আনা দরকার। তার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের কিন্তু অভিজ্ঞতাগুলো খুবই আংশিকে, ক্ষুদ্রতম আংশিকেরও আংশিক অবস্থায় পড়ে রয়েছে। ওসব হচ্ছে সেই বিখ্যাত ওই অন্ধের হস্তির দর্শনের মতন, হাতি কীরকম দেখতে, 7টা লোককে বললো, একটা বললো, একজন বলছে হাতি দেখতে বাড়ির থামের মতন, কেউ বলছে হাতি দেখতে একটা নরম গাছের ডালের মতন। আসলে কম্প্রিহেন্সিভলি দেখতে জানতে হবে, একটা আদান প্রদান, সার্চ, রিসার্চ, প্র্যাকটিস, এইভাবে যেতে যেতে অল্টারনেটিভের রাস্তা, অল্টারনেটিভের ধারণা তৈরি হতে পারে। বাকি সব রাষ্ট্রের গিভিন কন্ডিশন। ফলে যদি একটা আমরা সর্বভারতীয় স্তরে এই যে নানা জনে নানা কিছু কাজ করছে, আমি এনজিওদের বাদ দিয়ে বলছি, কিন্তু এনজিও ব্যাপারটা একটু অন্য ব্যাপার, আমি এনজিওদের বাদ দিয়ে ক্ষেত্রে বলছি। আরে এনজিও তো প্ল্যান্টেড বাই ক্রনিক ক্যাপিটাল। আমি সেটা বাদ দিয়ে বললাম, ওই জন্য বললাম ওটা বাদ দিয়ে বলছি, তারাও অনেক নানা রকম কাজ করে। আমার ধারণা একসময় পৃথিবী জুড়ে ঐক্যবদ্ধ শ্রমিক শ্রেণীর আন্দোলন আবার ভবিষ্যতে এটা হবে, এটা ঐতিহাসিক গতিতে হবে, সমাজের অন্তর্দ্বন্দ্বের কারণেও হবে। সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাবে কিনা সেইটার জন্য কিন্তু এখন থেকে, আদারওয়াইজ কিন্তু ভবিষ্যতের জন্য আমরা রেখে যাব কি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দোষারোপ ঠিক এখনো করছে না, দুদিন বাদে করবে আর কি। এইটুকু চেষ্টা যদি আমরা করতে পারি না, তাহলেই অন্তত মে দিবসের একটা সার্থকতা থাকে। যখন এই শশীপদ বন্দ্যোপাধ্যায়রা শ্রমিকদের ওপরে, শ্রমিকদের খবরাখবরের জন্য কাগজ বার করলো আজ থেকে 150 বছর আগে, এখন যেগুলো সেগুলো রিভিজিট করে আমরা এখনকার উপযোগী মতন না করতে পারি, তাহলে ইতিহাসে আমার স্থান নেই, একদম নেই নেই নেই। খোলা মনে অন্য লোকের মতকে সম্মান দিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে নির্মাণ বিনির্মাণ হচ্ছে তাকে সঙ্গে নিয়ে একটা কনসার্টেড এফোর্ট, সার্বিকভাবে মানুষের শ্রমের উৎপাদন মানুষের কাজে ব্যবহারের জন্য তা নিয়ে যদি ভাবনা চিন্তা করতে পারি, সেইটাই হবে প্রাইমারি অ্যাচিভমেন্ট একটা।